ফরেন ট্যুরিজমে বাংলা নাম্বার 2 দেশটা এখন দলীপ ট্রফি। তো এইটা দলীপ ট্রফি মানে ঠিক ক্রিকেট নিয়েও আলোচনা নয়, স্পোর্টস নিয়েও আলোচনা নয়, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল একটা ডেটা নিয়ে আলোচনা, বাংলা সংক্রান্ত। এখানে কোনো ফুটবল নিয়ে আগে থেকেই বলে দিচ্ছি। তো আমি দেখছি গতকাল থেকে, যবে থেকে একটা ভারত সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, তবে থেকে একটা মানে সোশ্যাল মিডিয়া খুব হইচই চলছে। তো দলীপ ট্রফি কেন বলছি, দলীপ ট্রফিতে এখনও হয় নিশ্চয়ই, যেই দল রঞ্জি ট্রফি খেলে জেতে, তাদের সাথে রেস্ট অফ ইন্ডিয়ার একটা লড়াই হয়। ধরুন আগে মুম্বাই খুব জিততো, তো মুম্বাই ভার্সেস রেস্ট অফ ইন্ডিয়া। তো এখন গোটা দেশে একটা ব্যাপার হয়ে গেছে, বেঙ্গল আর নন বেঙ্গল, মানে বাঙালি আর অবাঙালি, মানে একদিকে বাঙালি একদিকে অবাঙালি, ঠিক অসুবিধা নেই, দুটোর মধ্যেই বাংলা আছে। তো যাকে তো যেটা হচ্ছে যে যে রিপোর্টটা বেরিয়েছে কেন্দ্রীয় সরকারের যেই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, সেখানে বলা হয়েছে যে বাংলা বিদেশি ট্যুরিজমের আগমনে নাম্বার 2 সমস্ত রাজ্যের মধ্যে। এবার যত দেশ থেকে ভারতে ট্যুরিস্টরা এসছে সেই ডিটেলস দেওয়া আছে, তো আমাদের বাংলাদেশেও আছে। তো এবার যারা ওই অ্যান্টি বাঙালি বা অ্যান্টি বাঙ্গাল বা অ্যান্টি বেঙ্গল, তারা বলছে এই ট্যুরিজম ডেটার মধ্যে বাংলাদেশিরাই ভর্তি রয়েছে। আর যারা আবার প্রো বেঙ্গল বা বাংলার যারা ঝান্ডা ধরে আছে, তারা বলছে না, সবাইকে বাংলাদেশি, নাকি বাংলাদেশের কি শুধু বাংলায় এসছে। তো উভয় পক্ষের এই যে আক্রমণ আর প্রতি আক্রমণ, দুটোর মধ্যে একটা অশিক্ষার ছাপ রয়েছে। প্রথমত দেখুন, ট্যুরিস্ট নিয়ে এটা আলোচনা হচ্ছে, এটা কোনো মানে ঘুষপেটি নিয়ে আলোচনা হচ্ছে না। তো একজন ট্যুরিস্ট যখন আসে এটা কোনো দেশে ঘুরতে বেড়াতে আসে, ট্যুরিজম এখানে বিভিন্ন ভাগ আছে, আপনার রিপোর্টটা দেখতে পারবেন। এডুকেশন ট্যুরিজম আছে, মেডিকেল ট্যুরিজম আছে, লেজার আছে, বিজনেস আছে, বিভিন্ন ক্যাটেগরি আছে। আপনার রিপোর্টটা ওয়েবসাইটে পেয়ে যাবেন পিডিএফ ফরম্যাটে। তা আমরা মেডিকেল ট্যুরিজমে যাচ্ছি না। মেডিকেল ট্যুরিস্টরা মানে বাংলাদেশ থেকে যে শতাংশ এসছে তার মধ্যে 26% মেডিকেল ট্যুরিজম, ওনার নাম্বার মানে রাউন্ড অ্যাবাউট নাম্বার। আমরা ধরছি লেজার ট্যুরিজম ফ্যাক্টরটা নিয়ে ধরছি। তো যদি বাংলাদেশ ট্যুরিস্টরা আসে ভারতবর্ষে, তারা তো এদিক দিয়ে ওদিক দিয়ে ঢুকে যায়, তারা নিয়ম মেনে এসছে দেশে। এবার তারা যদি বাংলাকে প্রেফার করে ঘোরার জন্য, কেন করছে পরে বলছি, তারা যদি বাংলাকেই প্রেফার করে, তার দায় কি বাংলার? মানে তারা যখন ভারতে আসে ঘুরতে, তারা তো ভারত সরকারকে টাকা দিয়ে, যা ভিসা ফিজ আছে সেই দিয়ে ভারতবর্ষে ঢোকে, প্রবেশ করে। তারা হয় বাই রোড আসছে, হয়তো বাই এয়ার আসছে ভারতে। এবং তারা যদি বাংলাতেই থাকে এবং যদি বাংলাতেই যদি ব্যয় করে করে বাংলাদেশ ফেরত চলে যায়, তাতে করে আমি জানি না মানে বাংলার কী দোষ তাতে। এবার বলি, সত্যি কথাটা বলি, দেখুন যে কোনো তৃতীয় বিশ্বের দেশ, সে ভারত হোক, বাংলাদেশ হোক, যে কোনো গরিব দেশ, ইথিওপিয়া হোক, সব দেশে কিন্তু ধনী একটা সংখ্যক জনসংখ্যা আছে যারা সুপার রিচ, মানে ফিলদি রিচ যেটা বলে। এবং যত আপনি গরিব দেশগুলোতে যাবেন, ডেভেলপিং নেশন বা আন্ডার ডেভেলপড নেশন, সেখানে দেখবেন না হিউজ ডিসপ্যারিটি ইন ইনকাম। এই ডিসপ্যারিটি অফ ইনকাম থাকলেই অতি দরিদ্র আর অতি ধনী দুটোই থাকে। তো বাংলাদেশেও কিন্তু প্রচুর মানে অতি ধনী ব্যক্তি আছে, এবং আমি নিজেও জানি, কেননা আমরা তো ইস্ট বেঙ্গলের ফ্যান। মানে এককালে পূর্বপুরুষরা এসেছিল ওই দেশভাগ এসব সমস্যার জন্য। তো এখনও তো অনেকেই, সবাই তো চলে আসেনি, তো আত্মীয় স্বজন এগুলো রয়েছে, মানে জ্ঞাতি যেটা বলে। তো তারই থেকে তো খোঁজখবর তো আমরা পাই। এবং আমি এখন যেখানে রয়েছি, এখানে একটা বাংলাদেশি একটা ছেলে পড়াশোনা করতে এসছে, চাকরি করছে। 1 মাস আগে আমার বাড়িতে এসেছিলো, কথা বলছিলাম, বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম। যেটা হচ্ছে মানে প্রত্যেকটা শীতকালে মূলত প্রচুর মানে ধনী বাংলাদেশি, গরিব বাংলাদেশি না, ধনী বাংলাদেশিরা কলকাতায় আসে, ঘুরতে আসে। তারা ধরুন 2 সপ্তাহ থাকলো, 3 সপ্তাহ থাকলো, আসে। আমার পরিচিতই আছে, এই তো গত শীতে যখন কলকাতায় গিয়েছিলাম, ওরকম এক ফ্যামিলি যারা প্রত্যেক বছর কলকাতায় আসে, তার সঙ্গে দেখা হলো। একদিন এসেছিলো দেখা করতে, ঢাকা ফেরত যাওয়ার আগের দিনই, ফ্লাইট করে ফেরত যাওয়ার আগের দিন বিশাল কেনাকাটা তারা করেছে। এবং যেটা ঘটনা হচ্ছে, দেখুন গরিবরা মানে আপনি বলুন, একটা গরিব ভারতীয় সে বড়জোর কোথায় যেতে পারে? সে আশপাশের রাজ্যেই যায়। আর গরিব বাঙালি যদি ধরুন, সে কোথায় যায়? দীঘা যায়,
সে কিন্তু নেপালও যেতে পারে না। একটা গরিব বাঙালির পক্ষে সে কিন্তু ভুটানে যাওয়া সম্ভব নয়। গরিব মানে গরিবের আশপাশেই যেতে পারে, ওই নিকটস্থ দেশেও কিন্তু একজন গরিব যেতে পারে না, চট করে যেতে পারে না। কেউ কি যায় না? আপনি বলবেন এই তো আমার পাশে অটো চালায়, ও নেপাল ঘুরে এলো, সংখ্যাটা খুব কম। একজন গরিব বাঙালি বা গরিব ভারতীয় যেমন পার্শ্ববর্তী কোনো দেশেও যেতে পারে না, একজন অতি গরিব বাংলাদেশিও কিন্তু ভারতবর্ষে আসতে পারে না। কেউ হয়তো চলে এলো ওরকম, মানে একজন গরিব কলকাতাবাসী যেমন বাংলাদেশ যেতে পারে বা ভুটান যেতে পারে, একজন অতি গরিব ভুটানি বা একজন অতি গরিব নেপালি, অতি গরিব বাংলাদেশিও আসতে পারে, কলকাতায় আসতে পারে। কিন্তু এগুলো এক্সেপশন। যারা মূলত আসে তারা হচ্ছে ফিল্দি রিচ, তাদের কোনো প্রচুর ব্যবসা আছে। মানে এখানে যেমন মারোয়ারিদের হাতে অনেক ব্যবসা রয়েছে, গুজরাটিদের হাতে, সেরকম বাংলাদেশিতে তো অত মারোয়ারি গুজরাটি নেই। তো ওখানে হচ্ছে ওই যারা বাঙালি আছে, সে হিন্দু হোক মুসলমান, তারাও মোটামুটি ওখানকার ব্যবসাদার, এরকম ছোটোখাটো প্রচুর ব্যবসাদার আছে যাদের হাতে প্রচুর টাকা আছে। তো সেই টাকা নিয়ে তারা কিন্তু বাড়িতে কোনো একটা অনুষ্ঠান লাগলে, ধরুন একটা বাড়িতে বিয়ে লেগেছে, 20টা শাড়ি লাগবে, তারা এগুলো ঢাকা থেকে কেনে না, কলকাতায় চলে আসে। সে বাসে করে হোক, ট্রেনে করে হোক, ফার্স্ট ক্লাসে বড় লোক বা ফ্লাইটে করে হোক, কলকাতায় চলে আসে, কলকাতায় এসে গয়না কেনে, কলকাতায় এসে শাড়ি কিনে চলে যায়। এবার যখন কেনে, তারা তো কালোবাজার থেকে কেনে না, জিএসটি দিয়ে কেনে, তো সেই টাকার ইনকামটা কোথায় যায়? কেন্দ্রীয় সরকারের কাছে যায় আর পশ্চিমবঙ্গ সরকারের হাতে আসে। এবং তারা যখন হোটেলে থাকে, এবং অনেকে বলছে এরা মানে সাদা চামড়া হলে তারা অনেক টাকা ব্যয় করে। না, এটা ভুল ধারণা আপনাদের। যারা অতি ধনী ইউরোপিয়ান আমেরিকান, তারা খুব বেশি ইন্ডিয়ায় যায় না। কারা যায়? ইউটিউবাররা যায়, ব্লগ করতে যায়। আমি যাই বলছি কারণ আমি বিদেশে রয়েছি না, অতি ধনী দেশে রয়েছি, অতি ধনী ইউরোপিয়ান দেশে কর্মসূত্রে আছে, তাই জানি। তো এসব দেশের থেকে যখন যায়, ইউরোপ থেকে যখন যায়, যারা ধরুন ওয়ার্কিং ক্লাস এমপ্লয়েড, তারা কেউ ধরুন ট্রেকিং করতে ভালোবাসে, সে নেপালে ডাইরেক্ট চলে গেল, কাঠমান্ডুতে চলে গেল, দিল্লি থেকে ফ্লাইট হয়ে কাঠমান্ডু চলে গেল, বা হয়তো থাইল্যান্ডে গেল, রিসর্টে গেল। বা যারা এমপ্লয়েড, এমনি সাধারণ চাকরি করছে, ইউরোপিয়ান বা আমেরিকান, তাদের থেকেও কিন্তু এই বাংলাদেশি যে ধনীরা ইন্ডিয়াতে আসছে, তারা বেশি ধনী, তাদের হাতে বেশি কাঁচা টাকা, তারা তো ব্যবসার টাকা, এ তো রোজগারের টাকা। একজন ধরুন, আপনার তো অনেকেই আছেন, ইউরোপে আছেন, আমেরিকায় আছেন, আপনার তো মোটামুটি জানেন কে কীরকম রোজগার করছে। তো আপনার যে সতীর্থ আমেরিকান বা ইউরোপিয়ান, সেও আপনার মতো লেভেলেই রোজগার করছে। হ্যাঁ, এবার আপনি চাকরি করে জানা মাস গেলে রোজগার করছেন, ওই যে অতি ধনী বাংলাদেশি ব্যবসাদার আছে, সে হিন্দু হোক মুসলমান হোক, সে কিন্তু আপনার থেকে বা তার থেকে অনেক বেশি রোজগার করছে। যা হোক, ব্যবসা হলে তো আয় কোনো মানে শেষ নেই। হয়তো এক সময় তার ব্যবসা পড়ে গেল, সে পথের বিক্রি হয়ে গেল, কিন্তু যখন সে আয় করে চলতি ব্যবসা, তখন তো হাতে কাঁচা টাকা, সারাক্ষণ টাকা। সে মাস শেষে টাকা পাচ্ছে না, সারাক্ষণ বিক্রি হচ্ছে, টাকা আসছে। তো সেই টাকা নিয়ে তারা কিন্তু ইন্ডিয়ায় আসছে, এবং ইন্ডিয়ায় এসে তারা কোন রাজ্যে আছে, এই যে স্ট্যাটিস্টিক্স দেখছেন, তারা বাংলার বাইরে যেতে খুব একটা সাহস পায় না, ভরসা পায় না। কেন পায় না? তার দায় বাংলার নয়। পরের ছেলে পরমানন্দ, যত ভোগে যায় তত আনন্দ। তারা যে অন্য রাজ্যে যেতে ভয় পায়, বাংলার বাইরে যেতে ভয় পায়, বা কুণ্ঠাবোধ করে বা দ্বিধাগ্রস্ত, আমি কেন তাদের ভয় ভাঙাতে যাব, বা বাঙালি হয়ে আমরা কেন ভয় ভাঙাতে যাবো? আমাদের কি দায়? তারা যদি 20 দিনের ভারত ভ্রমণে 20টাই যদি বাংলায় কাটিয়ে দেয়, তাহলে আমাদেরই তো লাভ। 10 ভাগ করে কী হবে? বাংলায় 10 দিন, অন্য রাজ্যে 10 দিন, আমাদেরই ক্ষতি না? তারা নিজে থেকে যখন বাংলার বাইরে যেতে চায় না, প্রত্যেক বছর তারা বাংলা এসে বাংলা ঘুরে, কলকাতা ঘুরে বাংলাদেশ চলে যেতে চায়, খুব ভালো। ভারতের আশপাশে তো আরও দেশ আছে, নিকটবর্তী দেশ আছে, তারা কেন ওই নিকটবর্তী সেই ভারতের রাজ্যগুলোতে যায় না? এটা তাদের সমস্যা না? আর এই যখন এরা আসে, তো এরা তো ভারত সরকারকে টাকা দিয়ে আসে, তাদেরকে ভারত সরকার ইউএসডিতে ডলারে কামাই হয়। তারা এসে কেউ হোটেলে থাকছে, অনেকে আবার যারা ধরুন ভাবে যে প্রত্যেক শীতে আসবো, গ্রীষ্মকালে আসবো, তারা কেউ ফ্ল্যাটও কিনে নিচ্ছে, ইনভেস্টমেন্ট করছে, যেটা যেমন মায়ামিতে অনেকে করে। মায়ামি ফ্লোরিডাতে, ইউএসএতে অনেক ল্যাটিন আমেরিকার অতি ধনী ব্যবসায়ী আছে, তারা কিনে রেখে দেয় আর চলে গেল, ফ্লোরিডা ঘুরে এলো। আমরা যেমন অনেক সম্ভ্রান্তরা, একটু ধনী বাঙালি যেমন শান্তিনিকেতনে অ্যাপার্টমেন্ট কিনে রেখে দেয়, আগে রেখে দিত, তেমন এরা
রেখে দেয়। অনেকেই আছে কলকাতায় অ্যাপার্টমেন্ট কিনে রেখে দেয়, যারা ধরুন মানে ঘন ঘন আসে, ব্যবসার কাজে আসে, বা এই ভ্রমণ ট্রমণ এসব সোনা দানা কেনে, দামি দামি শাড়ি কেনে। তো এই যে মানে এই বাংলাদেশি ট্যুরিস্টরা কেন ডলার দিয়ে যাচ্ছে, এইটা নিয়ে মনে হয় না কারোর আপত্তি থাকা দরকার। যারা হিংসে করছে তাদের আপত্তি থাকা দরকার, কিন্তু যারা কামাচ্ছে মানে বাঙালিরা তো কামাচ্ছে, বা বাংলা কামাচ্ছে, তো বাঙালিরা কেন কুণ্ঠাবোধ করবে এই ব্যাপারটা? তো এই জন্য বলছিলাম যে এই এই গোটা ব্যাপারটা নিয়ে যে মানে আক্রমণ প্রতি আক্রমণ, দুটোর মধ্যে একটা অশিক্ষার ভাব ছিল, যে এমন ভাবছিল না একজন সাহেব এসে যদি $1 কামায়, সেইটা কিন্তু বেশি মূল্য একজন বাংলাদেশি এসে $2 খরচ করার থেকে, মানে কামানো না, খরচ। মানে ডলার ইজ ডলার। সে আপনাকে সাদা চামড়া $1 দিল, সেটা $1। একটা বাংলাদেশি কোনো ঘোষ দাস বা কোনো খান আহমেদ আপনাকে $1 দিলে সেটা একই ডলার থাকছে, ঠিক আছে? ভারত সরকারের ক্ষেত্রেও ওই $1 প্রাপ্য, বাংলা রাজ্য সরকারের কাছে $1 প্রাপ্য। আর গুজরাটি নিয়ে অনেকে বলছেন গুজরাট কী করে অনেকটা মানে একটু টপ 5-এর মধ্যে এলো, সেইটা হচ্ছে দেখুন একটা ফরেন ট্যুরিস্ট। তো ফরেন ট্যুরিস্ট আমি বলে দিচ্ছি, আপনাদের মধ্যে যারা শুনছেন কেউ কেউ বাঙালি, তারা এখন হয়তো আমেরিকাতে থাকেন, আমার পরিচিত একজন আছেন আমেরিকান পাসপোর্ট হোল্ডার। আপনি কিন্তু টেকনিক্যালি এখন ফরেনার হয়ে গেছেন, ঠিক আছে? আপনি যখন কলকাতায় ল্যান্ড করবেন, আপনাকে কিন্তু ফরেন ট্যুরিস্ট হিসেবে কাউন্ট করাবে। এই রিপোর্টটা তো তাই করা হয়েছে। তো যাকে এই গুজরাটিরা মানে যেটা যে প্রেফারেন্স, ছোট ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, দোকানদার হোক, দোকানে ঠিকে কাজ করুক, যে কোনো দেশে, ইউরোপে হোক, আমেরিকাতে হোক, আমি বিভিন্ন দেশে যেহেতু থেকেছি কর্মসূত্রে, আফ্রিকাতে হোক, একদম মানে যেখানে কেউ থাকতে পারে না, সেখানে গিয়ে ওরা একটা নাগরিকত্ব নিয়ে নেওয়ার চেষ্টা করে, মানে সুবিধা, মানে ব্যবসার কাজকর্ম। তো সে যখন একটা পাসপোর্ট একটা অধিগ্রহণ করে, যেমন কেনিয়ার বা আমেরিকাও বা ইংল্যান্ডও হতে পারে, যে কোনো অস্ট্রেলিয়ার হতে পারে, তখনও কিন্তু সে টেকনিক্যালি একজন বিদেশি হয়ে গেল। সে যখন গুজরাটে যাবে, হয়তো 2 বছর একবার গেল, তার সঙ্গে দেখা করতে গেল বা কোনো বিয়ে অ্যাটেন্ড করতে গেল, তখন কিন্তু তাকে ফরেন ট্যুরিস্ট ক্যাটাগরিতে তার নামটা গ্রাহ্য করা হবে। সেই জন্য মানে গুজরাটটা ওপর দিকে, এমন নয় যে সাদা চামড়া যায় বা বাংলাদেশিরা যায়। তো আশা করি এই স্ট্যাটিস্টিক্সের ব্যাপারটা একটু বোঝানো গেল। আমি সাধারণত এইসব বিষয় নিয়ে খুব অডিও করি বা আলোচনা খুব একটা করি না। আমি ফুটবল নিয়ে আলোচনা করতে পছন্দ করি, কিন্তু দেখলাম হঠাৎ করে একটা মানে ভুল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ভুল স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যানালিসিস হচ্ছে, বা কাউন্টার অ্যালিগেশন হচ্ছে, তাই জন্য আলোচনাটা করলাম। চলো, ভালো থাকবেন।